শহর জুড়ে যেন প্রেমের মরশুম। গানটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, কিন্তু প্রেমের মরশুমের জায়গায় যদি এবার বলে দিই শহর জুড়ে যেন খুনের মরশুম। স্ট্র্যাটেজি, সোনাটা, সবটা কেমন বদলে গেল না? হ্যাঁ, এই ঘটনাই ঘটছে এখন ইতিমধ্যে বিহারের বুকে। আপনারা অনেকে বলতে পারেন বাংলার ইস্যু ছেড়ে দিয়ে বিহারে কেন যাচ্ছি? তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিহারের মরশুম এবং বিহারের রাজনীতির ওপর অনেকটাই নির্ভর করছে বাংলার আগামী দিনের রাজনীতি। কেন বলছি? পার্শ্ববর্তী রাজ্য এবং ঠিক সেই রাজ্যে ইতিমধ্যে ঘটনা প্রবাহে যে ঘটনাগুলো সামনে আসছে সেগুলো সত্যিই চিন্তাদায়ক। তার কারণ আজ যে ঘটনা ঘটেছে বিহারের একেবারে পাটনা হাসপাতালে, সেই হাসপাতালে একজন ক্রিমিনাল, আমি আবারও বলছি কুখ্যাত ক্রিমিনাল, তিনি হাসপাতালে রীতিমতো চিকিৎসারত অবস্থায় ছিলেন এবং পেরোলে তিনি বেরিয়ে এসেছিলেন, অর্থাৎ তিনিও ক্রিমিনাল। এবং সেই ক্রিমিনালকে মারতে আরও 5 জন ক্রিমিনাল এলেন এবং প্রকাশ্য দিবালোকে সিসিটিভি ফুটেজে দেখা গেল যে 1, 2, 3, 4, 5 করে তারা প্রবেশ করলেন। দেখুন 1, 2, 3, 4, 5 করে 5 জন ব্যক্তি, দেখুন কত ঠান্ডা মাথায় সবার হাতে রিভলভার সহ একত্রিত হয়ে এক এক করে তারা প্রত্যেকে 209 নম্বর রুমে প্রবেশ করলেন এবং সেই ব্যক্তিকে গিয়ে খুন করলেন। নাম যা জানতে পারছি আমরা তা হলো চন্দন মিশ্রা। তার চিকিৎসা চলছিল পাটনা হাসপাতালে, আইসিইউ এর ভেতরে তারা প্রবেশ করলেন এবং অকপট খুন করে দিয়ে চলে আসলেন। এই ছবি কেন প্রাইম টাইমে রাখা হয়েছে? আপনারা অনেকে ভাবতেই পারেন যে বিহারের ছবি, বিহারের হাসপাতালে এই ছবি, সেই ছবি বাংলার বুকে এনে কি বোঝাতে চাইছি? আমরা বোঝাতে চাইছি ঠিক এই জায়গাটি, তা হলো বাংলার বুকে তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম যেটা বোঝানোর চেষ্টা করছে বারংবার করে, আমি বলবো পিসারকে আমাকে আনার জন্যে, অর্থাৎ একদিকে সিপিআইএম থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, তৃণমূল থেকে শুরু করে তারা প্রত্যেকে বিজেপিকে যখন নিশানা করবার চেষ্টা করে বঙ্গের বুকে, যে বিজেপি ইচ্ছে করে শুধুমাত্র ভালো কিছু ব্যবস্থা তৈরি করবে এমনটা দেখানোর চেষ্টা করছে, কিন্তু তাদের শাসিত রাজ্যগুলোতেই সবচেয়ে বেশি নাগরিক নিরাপত্তাহীনতা রয়েছে, মহিলাদের নিরাপত্তাহীনতা রয়েছে। এই ব্যাপারগুলো সামনে আনবার চেষ্টাও করে না বিজেপি। আমরা সেই কারণের জন্যই আজ প্রাইম টাইমে এটা বোঝানোর চেষ্টা করছি যে সত্যিই কি তাই, নাকি নেপথ্যে আরও বড় কোনো রহস্য রয়েছে। বিহারে ইতিমধ্যে নীতিশ কুমার তিনি রয়েছেন এবং 2025-এর নভেম্বরেই রয়েছে নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে ক্রমশ যদি জঙ্গলরাজে পরিণত হয়, অন্তত লালু প্রসাদ যাদবের রাজনীতি যদি আবারও ফিরে আসে বিহারের রাজনীতিতে, তাহলে প্রশ্ন উঠতে শুরু করবে 2025-এর পরে কি তাহলে পালা বদল হতে যাচ্ছে? আজ জানার চেষ্টা করব এটাই আগামী 1 ঘন্টায়। আবারও বাড়বে কথার পৃষ্ঠে কথা। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়ি কাটায় ঠিক সন্ধ্যে 6:57, মানেই আপনারা জানেন ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম, শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। প্রথমে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আরও বিস্তারিত আলোচনা। দেখুন, বিহারে না পুলিশের ভয়, না আইন শৃঙ্খলার ভয়। হাসপাতালে ঢুকে দুষ্কৃতীরা একের পর এক ফিল্মি কায়দায় গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনায় মৃত্যু হয় প্যারোলে মুক্তি পাওয়া এক আসামি চন্দন মিশ্র, যিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। জানা যায় তিনি বক্সাজোলার বাসিন্দা এবং তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। পাটনার এসএসপি কার্তিকেয় শর্মার বক্তব্য অনুযায়ী অজ্ঞাত পরিচয়ে কিছু দুষ্কৃতী হাসপাতালের আইসিইউতে ঢুকে চন্দন মিশ্রের উপর গুলি চালায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এই হামলার পেছনে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের হাত রয়েছে। পুলিশের সহায়তায় দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে ইতিমধ্যে। सब नहीं लेना चाहते अभी भाई, हम लोग पेरेंट्स बताएंगे मेरे क्या करना है, तो काहे हम लेंगे, क्या हुआ है जो पेशेंट है मरीज से कोई मिलने जा रहा है, एक आदमी जाएगा, 2 आदमी जाएगा, पर्चा कटवाइए, नहीं बनते पिस्टल लेके ढूंढ गया, इसका जवाब तो यही कौन देगा? क्या है भारत हॉस्पिटल बिहार का नंबर 1 हॉस्पिटल है, कैसा सुरक्षा देता है? सीसीटीवी
था कि नौ में हम लोग घर मिलने जा रहे थे, बोला ये पर्चा कटवाइए, 2 आदमी नहीं जा सकते, 1 आदमी नहीं जा सकते, 6 ये भारत हॉस्पिटल के मिली भगत से हुआ है सब। ये लोग कैसे अंदर घुसा कैसे प्रशासन अंदर चुप कैसे हुआ? हम लोग अगर रोड पे चाय पी रहे हैं, प्रशासन उठा रही है, अपराधी है तो हम लोग को बोल रहे हैं कि गोली मारेंगे। ये लोग अपराधी लोग गया कहाँ? ये अपराध घोर के लोग कहाँ चला गया सब लोग? इतने जल्दी भाग कैसे गया? पटना सिटी है सर, यहाँ पर सब पुलिस है। पुलिस और परिवार को सुरक्षा चाहिए, सबके जान को खतरा है। आपको जब इतना सिक्योरिटी में घुस के मार सकता है 5 लोग, जैसे जिगर से इतना गाड़ी मुकम हो गया, क्रिमिनल होगा, जान कहाँ से पास कर देंगे अभी पुलिस। এই ঘটনার পরপরই বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব এক স্যান্ডেলে পোস্ট করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি লেখেন, সরকারি অপরাধীরা হাসপাতালের আইসিইউতে ঢুকে রোগীর ওপর গুলি চালিয়েছে। বিহারে কি কেউ কোথাও নিরাপদ? 2005 সালের আগে কি এমন ঘটনা ঘটেছে? जो एक काफ़ी प्रसिद्ध अस्पताल है पटना का, उसके एकदम हॉस्पिटल के अंदर हुआ है। पारस की अपनी भी सुरक्षा व्यवस्था है, उसको पूरा लांघते हुए और अपराध कर्मी उसके अंदर गए हैं और अंदर जाकर के घटना को कारित किए हैं। ये एक चिंता का विषय है। इस संबंध में हम लोग पारस की सुरक्षा व्यवस्था का भी जायज़ा लेंगे कि क्यों ऐसा हुआ, कौन लोग ड्यूटी पर थे, और पारस जो प्रबंधन है उसका ध्यान आकृष्ट करेंगे। जो मृतक हैं वो पूर्व में काफ़ी दुर्दांत अपराध कर्मी रहे हैं और इनका बक्सर में आतंक था। इनके विरुद्ध दर्जनों हत्या के कांड हैं। हत्या के कांड में ये सजा याफ्ता भी हैं। फांसी की सज़ा इनको हुई थी, जो बाद में अपील में वो आजीवन कारावास में कन्वर्ट हो गई थी। उसके अलावे भी इन पर कम से कम 3 दर्जन कांड अभी भी ट्रायल में है। तो ये खुद भी एक सातिर अपराध कर्मी रहे हैं, बक्सर के आतंक रहे हैं। अभी ये पेरोल पे इलाज कराने के नाम पर ये आए थे। इसकी भी जांच की जाएगी कि वास्तव में इलाज इनका कुछ होना था या इलाज का बहाना बना करके अपने किसी गतिविधि को अंजाम देने के लिए आए थे। ऐसा बताया जा रहा है कि ये पाइल्स का ऑपरेशन कराने के नाम पे शायद बाहर आए हैं। तो देखना पड़ेगा कि इनका पाइल्स का ऑपरेशन हुआ नहीं हुआ, तो ये सब जांच का विषय है। ऐसा पता चल रहा है कि कुछ विवादित जमीन पर जो कुछ दूसरे लोग भी उसको लेने के लिए उद्यत थे, और जो मृतक हैं ये भी कुछ जमीन के कारोबार में हाल के दिनों में अपराध जब संसीमित हो गए हैं, आजीवन कारावास कन्विक्ट हो गए हैं, उसके बाद इनके समर्थक ये स्वयं जमीन के धंधे में भी हैं, उसका भी पता लगाया जा रहा है। অন্যদিকে বিহারের রাজনৈতিক নেতৃত্বরা বলছে যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তবে সমালোচকরা বলছে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রাজ্যের প্রশাসনিক ব্যর্থতাকেই সামনে আনছে। 2025 সালের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন, আর এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলার অবনতিকে কেন্দ্র করে সরকার এবং বিরোধীদের মধ্যে চাপান উত্তর আরও তীব্র হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। তবে প্রশ্ন একটাই, রাজনীতির বাতানুবাদের মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? হাসপাতালের আইসিইউ কিংবা গ্রামের নিজ বাড়ি, কোথাও কি নিরাপদ নয় বিহারের নাগরিক? বিহারের সাম্প্রতিক এই দুটি ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে গভীর প্রশ্নের মুখে ফেলেছে। রাজনীতি চলছে পুরো দমে, কিন্তু সেই সাথে বাড়ছে জনমানসে আতঙ্ক। এই পরিস্থিতিতে প্রশাসনের কঠোর ও নিরপেক্ষ পদক্ষেপ ছাড়া সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকেরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। বাড়তি কথা নয়, যারা যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়েছেন তাদের সঙ্গে দর্শকদের পরিচয় করে দেবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় প্রিয়ন্তী রয়, বিজেপি সমর্থক, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। দেখুন, আমি বাড়তি কথা বলবো না, আমি সরাসরি আমার প্রশ্নে যাবো। আগে প্রশ্নটা দেখাবো। দেখুন, প্রশ্ন, খুনের মরশুম চলছে বিহারে। কেন বলছি বলুন তো? দিনের পর দিন অনেকগুলো ঘটনা পর পর ব্যাক টু ব্যাক বিহারে চলে আসছে। আজ বিহার ইস্যু রেখেছি একটাই কারণের জন্য, তার কারণ ইতিমধ্যেই আর কিছুদিন পরেই বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে এবং বারংবার বাংলার বুকে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যেভাবে ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রশ্ন ওঠে, যে প্রশ্ন সরাসরি বিজেপি তুলে থাকে, সেই বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে
জানার চেষ্টা করব সরাসরি এই প্রশ্নের মারফত, এই যে খুনের মরশুম চলছে কি বিহারে। আমি প্রথমেই যাব একটু সন্দীপাদির কাছে। সন্দীপাদি, আমরা গান করি যে শহর জুড়ে যেন প্রেমের মরশুম, কিন্তু প্রেমের জায়গায় খুনের মরশুম চলছে কি বিহারে? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, বিজেপি যেখানে সেখানে খুনের মরশুম চলবে, বিজেপি যেখানে সেখানে বিভাজনের মরশুম চলবে। সেম ওয়েতে যেখানে তৃণমূল একটি মাত্র রাজ্যেই আছে, সর্বভারতীয় তৃণমূল জালি নাম একটা নিয়ে বসে আছে, তো পশ্চিমবাংলায় আছে তৃণমূলেও খুনের মরশুম চলে। ভোটের আগে চলে, ভোটের পরে চলে, ভোটের দিন গণনার দিন বিজয় উল্লাসে চলে, বোমা চলে। আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। আপনি যখন মরশুমের কথা বলছেন তখন বিহার পুলিশের ঊর্ধ্বতন নেতৃত্ব মানে কর্তৃপক্ষ বা পুলিশ অফিসার উনি বল এই বিহারে এরকম গুলিগালাজ নাকি হয়। মে জুন মাস উনি বলছেন একজন পুলিশের, হ্যাঁ, মে জুন মাসে ইউজুয়ালি বিহারে নাকি খুনটা বেড়ে যায়, হ্যাঁ, দিকে দিকে খুন নাকি বেড়ে যায়। এই হচ্ছে বিহার পুলিশ, এই হচ্ছে বিহার পুলিশের অফিসার, এই হচ্ছে বিহার গভর্নেন্স। জেডিইউর এক নেতা লাল্লান সিং বলছে, আপনার আমার জমির বিবাদ আছে, আপনি আমাকে গুলি মেরে দিলেন, এটাকে কি গুন্ডাগর্দি বলে? জেডিইউ নেতা, বিজেপির অ্যালায়েন্স, নীতিশ কুমার, ওই নরেন্দ্র মোদীর দুখানা খুঁটির একটা খুঁটি, যে দুখানা খুঁটির ওই একটা দুটো খুঁটি সরে গেলেই নরেন্দ্র মোদী ধাপাস করে বসে যাবেন মাটিতে। আর নীতিশ কুমারের কথা বলছে, নীতিশ কুমার তো পাল্টুরাম বলে লাভ নেই। বেশ, ডিবেটে করার সুযোগ দেব আমি প্রিয়ন্তীর কাছে। আমি আসবো, ডিবেটে করার সুযোগ পাবেন, ডিবেটে করার সুযোগ পাবেন। আমি এই প্রশ্নটা অবশ্যই আপনি করবেন। প্রিয়ন্তী, প্রশ্নটা একটাই, খুনের মরশুম চলছে বিহারে, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। একদম প্রথমে ট্রাইব টিভির সমস্ত দর্শক এবং আমার সাথে যারা প্যানেলে রয়েছে অন্দলদা সহ প্রত্যেককে আমার যথাযোগ্য প্রণাম, নমস্কার, অভিনন্দন। আজকে বিহারের যে বিষয়টি নিয়ে কথা বলতে বলা হচ্ছে, প্রথমত বলবো খুনের মরশুম চলছে, এটা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি না। কিন্তু খুন, রক্ত রাজনীতির একটা অঙ্গ বটে, কিন্তু কখনোই চায় না যে মানুষ খুন হোক বা কেউ খুন করুক, কিন্তু রাজনীতির ক্ষেত্রে বারংবার চলে আসে। আজকে যে ঘটনাটি ঘটেছে বিহারের পাটনা শহরের একটি স্বনামধন্য হসপিটালে ঘটেছে, এবং সেটা আমরা যতটুকু জানতে পারলাম যে চন্দন মিশ্রা যিনি ছিলেন, তিনি যে খুব ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি ছিলেন সেরকম নয়। বিগত দিনে তার নামে অনেক অ্যালিগেশন রয়েছে এবং সে পেরোলে বেরিয়েছিল এবং তার চিকিৎসার জন্য সে হসপিটালাইজ হয়েছিল। সুতরাং এই ধরনের কুখ্যাত গুন্ডা, কুখ্যাত নেতা যারা জঙ্গলরাজ বিহারকে বলা হয়, সেই এলাকায় এরকম এখনো প্রচুর মানুষ রয়েছে যারা বিগত দিনে খুন, বিভিন্ন রকমের কেসের সাথে জড়িত ছিল, এবং তারা যদি হসপিটালে ভর্তি হয় এবং বিভিন্ন জায়গায় যদি গা ঢাকা দিয়ে থাকে, তাদের শত্রু থাকতেই পারে, বিভিন্ন জায়গায় থাকতেই পারে, এবং কারা এসে খুন করে গেল, কি করে গেল সেটা আমার জানা নেই। তারা তার ব্যক্তিগত শত্রু কি জমি বিবাদ, তার পুরনো শত্রু, এগুলো সম্বন্ধে আলোচনার কোনো বিষয়ই আসে না আমি মনে করি। একান্তই তাদের শেষ করুন। একদম এটা একান্তই তদন্তের বিষয় আসছে, কি তার ব্যক্তিগত শত্রু না তার পুরনো শত্রু, এটা দেখতে হবে। যাদববাবু, প্রশ্নটা অত্যন্ত লাউড অ্যান্ড ক্লিয়ার, খুনের মরশুম চলছে বিহারে। বিজেপি মুখপাত্র তো স্বীকার করলেন যে রাজনীতিতে খুন একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং খুন রাজনীতি অঙ্গাঙ্গিকভাবে জড়িত, একে অপরের পরিপূরক, বা ভোট এলে খুন অনুঘটক হিসেবে কাজ করে। এখানে আমার নিরপেক্ষ ভাষ্য থেকে যে দলটি আজকে সারা ভারতবর্ষকে শাসন করছে তার প্রতিনিধি যখন সেটাকে অ্যাকনলেজ করে, স্বীকৃতি দেয়, তখন এটাকে বুঝতে হবে নির্বাচন কমিশনের একটা গ্রেট ফেলিয়ার। নির্বাচন কমিশনে তালাচাবি মেরে দিতে হবে, কারণ নির্বাচন কমিশন থাকার পরেও যখন একটা রাজনৈতিক দলের মুখপাত্র স্বীকার করেন যে হ্যাঁ রাজনীতির অঙ্গ খুন, তাহলে খুনোখুনি, লাঠালাঠি, গোলাগুলি করেই ভোট বৈতরণী পার করা যায়। নির্বাচন কমিশন কাঠপুতুল হয়ে সেখানে কি করবে, বা নির্বাচন কমিশনের ভূমিকাটাই কি? যখনই যেখানে ভোট আসে সেখানে নাকি খুন হওয়াটাই স্বাভাবিক, বা খুনের সঙ্গে রাজনীতির যোগসূত্র পাওয়া যায়। অতএব এর থেকে দুর্ভাগ্য আর বুঝি হয় না আজকের এই সন্ধ্যেবেলার পর থেকে। বেশ, আমি এবার আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো, যেখানে সরাসরি টাইম ফ্রেমগুলো আপনাদের সামনে একটু রাখবো, ঠিক কোন কোন সময় কোন কোন ঘটনা ঘটলো, যার জেরে এক্স স্যান্ডেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি, এবং অত্যন্ত রোমহর্ষক ছবি, ভাবাচ্ছে, রীতিমতো সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ভাবাচ্ছে। টাইম ফ্রেম।
এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিহারে কোন বছরে কত খুনের ঘটনা ঘটেছে সেই তথ্যটা একবার আপনাদের সামনে রাখি। 2005 সাল, কারণ 2005 সালের আগে সাধারণত সবাই বিহারকে জঙ্গল রাজ বলেই আখ্যায়িত করতো। আমি এবার বলবো প্রথম থেকে একবার চালানোর জন্য পিসিআরকে। 2005 সাল, 2001 সালে খুনের পরিসংখ্যান ছিল 3619, 2002 সালে সেই খুনের পরিসংখ্যান ছিল 3634, 2003 সালে সেই খুনের পরিসংখ্যান ছিল 3652, 2004 সালে 3861 বিহার পুলিশের সূত্র মারফত আমরা জানতে পারছি। নেক্সট প্লেট। 2005 সালে খুনের পরিসংখ্যান 3423, 2006 সালে 3225, 2007 সালে 2963, 2008 সালে 3029, 2009 সাল 3152, 2010 সাল 3362, 2011 সাল 3198, 2012 সাল 3566, 2013 সালে 3441, 2014 3403, 2015 3178, 2016 সাল 2581, 2017 সালে 2803, 2018 সালে 2934, 2019 সালে 3138, 2020 সালে 3150, 2020 থেকে একবার অবশ্যই সবাই টাইম স্ন্যাপ নিয়ে রাখবেন, 3150, 2021 2799, 2022 2930, 2023 সাল 2844 বিহার পুলিশের সূত্র মারফত আমরা এই প্রেজেন্টেশন রাখছি আপনাদের সামনে। কিন্তু এটা কেন দেখাচ্ছি আমরা, তার কারণ বিহারে কোন বছর কত খুনের ঘটনা ঘটেছে এটা অত্যন্ত উল্লেখযোগ্য। তার কারণ প্রত্যেকটি স্টেটের ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি কোনো কারণে ব্রেক করে তাহলে সাধারণ মানুষের নাগরিক নিরাপত্তার উপর প্রশ্ন ওঠে। ঠিক এ কারণের জন্যই আপনাদের সামনে এই শুনানিটা রাখছি। কিন্তু একটা বিষয় সত্যি আমি অবাক হয়েছি, তা হলো 2005 সালের পর থেকে একটু হলেও, যদি ভালো করে নাম্বারগুলো আপনারা দেখেন, একটু হলেও কম ছিল। খুব একটা যে বেশি আগের তুলনায় বিশাল বেড়ে গিয়েছে এমনটা নয়, কিন্তু এমনটাও আবার সত্যি যে কমছেও না। কারণটা কি? 2005 সাল থেকে শুরু করে আবারও 2025 সালে আমরা দেখতে পাচ্ছি একেবারে রোমহর্ষক ছবি। 2025 সালের বিধানসভা নির্বাচনের আগে হাসপাতালের ভেতরে আততায়ীরা প্রবেশ করে যাচ্ছেন, হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানতে পারছেন না। এডিজির বক্তব্য অত্যন্ত ইন্টারেস্টিং। তিনি বলছেন মরশুমের মতো করে, ওই যে আমি বলছি না মরশুমের কথা, কেন বলছি বলুন তো? তার কারণ এই ট্যাগলাইনটা রাখার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। তিনি বলছেন মে জুন মাসে এরকম হয়েই থাকে। সাধারণত আমরা জানি যে দুর্গাপুজো কিংবা কালী পুজোর ক্ষেত্রে পটাকা ফেটেই থাকে, কিন্তু তাই বলে মে জুন মাস আসলে পরে এরকম খুন হতেই পারে, এরকম আজব যুক্তি আমি আজ অব্দি কারো কাছ থেকে কোনোদিনও শুনিনি। আমি এই যুক্তিরই একটু ক্ল্যারিফিকেশন নেওয়ার চেষ্টা করব সন্দীপাতির থেকে। সন্দীপাতি, দেখুন, আমি প্রথমবার যে প্রশ্নটা করতে আমি করতে পারিনি সময়ের জন্য। আমাদের কাছে একটা খুব মূল্যবান প্রশ্ন যে এই গুন্ডাদের হাতে বা এই মানুষরূপী শয়তানদের হাতে এত অস্ত্রের ভান্ডার, ইজি অ্যাক্সেস কোত্থেকে আসছে, কিভাবে আসছে? যদি বর্ডার পেরিয়ে আসে তাহলে বর্ডার গুলোকে সিল করা হচ্ছে না কেন? বর্ডার গুলো, আমি ইন্টারন্যাশনাল বর্ডারের কথা বলছি, ইন্টারন্যাশনাল বর্ডারের দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। এবং সেটা আমরা বলিনি, নরেন্দ্র মোদীজি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, যখন বম্বে অ্যাটাক হয়েছিল, তখন উনি বলেছিলেন যে বর্ডার সিল করার দায়িত্ব কার, দেখভালের দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। তো এখন তাহলে ওই 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 জিনিসটা আমরা রুল আউট যদি করে দিই যে বর্ডার পার হয়ে আসছে না, লোকালি বানানো হচ্ছে, কার্তুজ থেকে শুরু করে সবকিছু সেখানে যাচ্ছে, তাহলে লোকালি যেখানে বানানো হচ্ছে বোমা, বারুদ, পিস্তল, বন্দুক, হোয়াট এভার আগ্নেয়াস্ত্র যেখানে বানানো হচ্ছে সেগুলোতে ক্র্যাকডাউন করা হচ্ছে না কেন? কি করছে বিহার গভর্নেন্স এতগুলো বছর ধরে? 2013 আগের পরিসংখ্যান দেখাচ্ছিলেন, ঠিক আছে, জঙ্গলার যখন বলা হতো একটা সময় লালুজিরও একটা সময় আধিপত্য ছিল সেখানে, সেখানে বিস্তর ভাবে অনেক কিছু হয়েছে। আমরা মনে করি পার্টি উইথ ডিফারেন্স, যে পার্টি নিজেদেরকে বলে বিজেপি, সেই বিজেপিটাই প্রথমবার বিহারে নীতিশ হিসাবে অ্যালায়েন্স করে আসেনি। এই বিজেপি টপল করেছে, বিহারের সরকার টপল করেছে অন্যান্য স্টেটের মতো। তাহলে পার্টি উইথ ডিফারেন্সের সরকারের রাজ্যে কেন বোমা, বন্দুক, গুলির এরকম এরকম খুনিদের, এরকম গুন্ডাদের প্রকাশ্যভাবে চলাফেরা, মার্কেটে চলাফেরা, ইজি অ্যাক্সেস অফ ওয়েপন্স, এগুলো কেন হচ্ছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যেরকম ভাবে ডিজিপি কথাটা বলেছেন, মে জুন মাস এলেই নাকি খুনের, মানে খুন করার প্রবণতা বেড়ে যায়, এটা নাকি খুনের মরশুম চলছে, সেরকম এডিজি বলেছেন।
সেরকম ভাবে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি জানেন কারা কারা বোমা বাঁধেন। উনি প্রকাশ্যে দিবালোকে একটা প্রেস কনফারেন্সে, উনি প্রেস পার্টির কনফারেন্স ওটা ছিল না, পলিটিক্যাল কনফারেন্স ছিল, যে দলীয় কনফারেন্স ছিল, আমরা তো এখন গুলিয়ে ফেলি রাজ্যের বুকে। তো এরা জানে, মানে তৃণমূল বলুন, বিজেপি বলুন, বিজেপির সাথে যে অ্যালায়েন্স গুলো আছে, এরা জানে যে কোথায় কোথায় বোমা, গুলি বারুদ তৈরি হচ্ছে, প্রস্তুত হচ্ছে, কারা বাদে, কোত্থেকে সাপ্লাই হচ্ছে। তারপরেও এদেরকে পুষে রেখেছে। আসছি পুষে প্রিয়ঙ্কা। রেখেছে কিসের জন্য? পুষে রেখেছে কিসের জন্য? না, যখন ইলেকশনের টাইম আসবে তখন এদেরকে দিয়ে ভয় দেখিয়ে যারা বিরোধী দলের লোকেরা আছে, বা যারা বিরোধী পার্টিকে, অন্যান্য পার্টিগুলিকে, কংগ্রেসকে যারা ভোট দিচ্ছে, যারা তেজস্বী যাদবের পার্টিকে ভোট দিচ্ছে, তাদেরকে ভয় দেখানো হবে। যেরকম ভাবে তামান্না খাতুনকে মেরে ভয় দেখালো যে তোমরা যদি তৃণমূলকে ছাড়া অন্য কোনো পার্টিকে ভোট দাও, বিজেপি সরি বামফ্রন্ট বা কংগ্রেসকে ভোট দাও, তাহলে তোমাদের ঘরের বাচ্চাটাও এইভাবে মারা যাবে। বেশ বেশ আমাদের কাট, কাট। আরেকটা আমি 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 আমাদের- আমি প্রিয়ন্তীদির কাছে যাব, এই উত্তরটা নিতে হবে। প্রিয়ন্তীদি। অঞ্জন দা, প্রথমেই বলবো আমি একই কথা আবার নোট করছি যে পেরোলে বেরোনো একজন আসামি, তার পুরনো কি শত্রুতা রয়েছে, তার সাথে জমি বিবাদ, না টাকা পয়সার বিবাদ, না অস্ত্রের বিবাদ, সেটা কি কারণে খুন হয়েছে তদন্ত হওয়াটা খুব জরুরি। এবং কারা ছিল এই যে যে পাঁচজনকে আমরা দেখতে পাচ্ছি, সিসিটিভি ফুটেজটা ভাইরাল হয়েছে, এরা কারা, আসলে এদের কোনো রাজনৈতিক যোগসাযোগ রয়েছে কিনা, এই ঘটনার সাথে রয়েছে কিনা, সবটাই তদন্ত সাপেক্ষ। তদন্ত না হওয়া পর্যন্ত আমাদের বলা সম্ভব নয়। প্রথম কথা, আসছি একটি শুনতে। রাজ্যের বা একটি দেশের সমস্ত কিছু নির্ভর করে কিন্তু প্রশাসনের উপরই। সেখানকার খুন, সেখানকার সন্ত্রাস, ধর্ষণ বা সমস্ত কিছু, মানে সেখানকার অন্যায় যেগুলো হয় সেগুলো প্রশাসন সেখানে কতটা ট্যাকেল করতে পারছে, প্রশাসন সেখানে কতটা স্ট্রিক্ট রয়েছে, বা প্রশাসন কিভাবে সামলাচ্ছে, প্রশাসনের উপর সবকিছু ডিপেন্ড করে। সেখানে দাঁড়িয়ে বিহার যে জঙ্গলরাজ ছিল সেটা আমাদের আর বলতে বাধা নেই, এবং সেটা যে ক্রমশ কমেছে, আমরা অঞ্জনদা যে এটা দেখালো, আমাদেরকে পরিসংখ্যানটা দেখালো যে একটু হলেও কমেছে, সেটা হয়তো তুলনামূলক কম, কিন্তু কমেনি, কমেছে কিছুটা। কিন্তু এটা আমাদের দেখতে হবে, এবং আরো দেখতে হবে যে বিজেপি সেখানে জাতপাতের রাজনীতি কিন্তু করে না, এবং বিজেপি সেখানে খুন বা এই গুন্ডা রাজনীতি করে না। বিজেপি সেখানে একটি কথা বলছে, এবং সারা ভারতবর্ষ জুড়ে একটি কথা বলছে, সবকা সাথ সবকা বিকাশ। কোনো জাতপাত রাজনীতি নয়, উন্নয়নের কথা বলে, বিকাশের কথা বলে, সবার সাথে থাকার কথা বলে। সেখানে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল ভোট আসছে এবং সেই ভোটকে কেন্দ্র করে যে এই ধরনের ঘটনা ঘটাতে পারে বা রাজনৈতিক দলের যোগসাযোগ থাকতে পারে, এটাতে আমি একদম বিশ্বাস করি না। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেটা ভারতবর্ষ যে কোনো রাজ্যের ক্ষেত্রে। সুতরাং ভোট আসছে ভেবেই যদি মনে করে যে এর সাথে রাজনৈতিক যোগসাযোগ রয়েছে, এটা নিয়ে আমার মন্তব্য আছে যে না, আমরা কোনো কিছুকেই রাজনীতির সাথে যুক্ত করতে পারি না। সেই বিষয়ে আগে তদন্ত হওয়াটা দরকার, সেই বিষয়ে পরিষ্কার হওয়াটা দরকার, তারপরে আমরা রাজনৈতিক যোগসাযোগ ঠিক খুঁজবো। প্রিয়ন্তীদি, আর একটা বিষয় আমার কাছে, আমার আমি আমি অবশ্যই আমি বাকিটাও আপনাকে বলতে দেবো। শুধুমাত্র আমার একটা প্রশ্ন রয়েছে, তা হলো আপনি নিজেই বলছেন যে যে কোনো রাজ্যের যদি ল অ্যান্ড অর্ডার ব্রেক করে তাহলে সেটা সেক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং সরকারের সেটা দেখার উচিত। আমি বলছি নীতিশ কুমার, তিনি তো সরাসরি সে রাজ্যের মুখ্যমন্ত্রী, শুধু তাই নয় তিনি পুলিশ মন্ত্রীও বটে। তো আমার প্রশ্নটা শুধু একটি জায়গাতেই, তা হলো এই ঘটনা ঘটলো, হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানতে পারলেন না, এবং সেখানে কোনো রকম জঙ্গলরাজ যেন তৈরি না হয় তার জন্য আপনারা স্টেপও নিচ্ছেন। আমার প্রশ্ন, এখনো পর্যন্ত ধরা গেল না কেন? এখন যে ঘটনা সকাল থেকে রীতিমতো ভাইরাল হয়েছে, সেই ঘটনা এখনো পর্যন্ত প্রায় 7 থেকে 8 ঘন্টার ওপরে হয়ে গিয়েছে, অথচ প্রত্যেকের মুখ একেবারে সুস্পষ্ট, সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট তাদের মুখ দেখা যাচ্ছে, কিন্তু তাদেরকে ধরা যাচ্ছে না। এটা কি করে আপনি ডিফেন্ড করবেন? অঞ্জনদা, আমার কাছে খুব স্পষ্ট যে এখানে সুদীপাদি ব্যাপারটাও রিলেট করতে হচ্ছে, যে কোথায় বোমা বাঁধা হচ্ছে আর কোথায় অস্ত্র বিক্রি হচ্ছে, অস্ত্র পাতা হচ্ছে, এগুলো স্বয়ং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা সেই রাজ্যের প্রশাসকের মেইন মাথায় বসে সবটা জানার কথা নয়। অনেক কিছুই প্রশাসনের উপর ডিপেন্ড করে, স্থানীয় বিষয়গুলো। তো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ, সিসিটিভি ফুটেজে বিষয়টা স্পষ্ট হলেও কেন এখনো পর্যন্ত ধরা যায়নি, পুলিশ সেটার ব্যাপারে কি মন্তব্য রাখছে বা সেখানকার এডিজি কি মন্তব্য রাখছে, এটা নিয়ে সাংঘাতিক মন্তব্য করছে প্রিয়ন্তীদি, নয়। সাংঘাতিক মন্তব্য করছে। তিনি বলছেন যে মৌসুম অনুসারে, মে জুন মাস অনুসারে এরকম হয়েই থাকে। রাজনৈতিক যোগসাযোগ খোঁজার চেষ্টা চলছে, বা মানুষ, বিভিন্ন বিরোধী দল যারা রাজনৈতিককে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমার মনে হয় যে এটার জন্য অপেক্ষা করা উচিত, দুষ্কৃতীদের ধরার জন্য অপেক্ষা করা উচিত, যে তারা আদতে কারা, তাদের পেছনে রাজনৈতিক মদত রয়েছে কিনা, রাজনৈতিক যোগসাযোগ রয়েছে কিনা, সেটা জানা উচিত। আপাতত সিসিটিভি ফুটেজ দেখে তো এটা পরিষ্কার নয়, সুতরাং আমাদের মন্তব্য করাটা বৃথা। জয়দেব বাবু। ব্যাপারটা হচ্ছে, নাচতে না জানলে উঠোন বেঁকা, আর আমার ছেলে ভালো, তোমার ছেলে খারাপ। বিজেপি যা করে সেটা ভালো, বাকি দলগুলো যা করে সবই ভালো। যেন
কর্ণাটকে কোনো ক্রাইম নেই, যেন আজকে উড়িষ্যায় কোনো ক্রাইম নেই, বিহারে কোনো ক্রাইম নেই, মধ্যপ্রদেশে, রাজস্থানে, উত্তরপ্রদেশে কোথাও ক্রাইম নেই। আসল ঘটনাটা হচ্ছে ক্রাইম হয় কেন জানেন? রাজনীতিতে ক্রাইম তখন হয় যখন রাজনীতিটা পেশা হয়ে যায়। রাজনীতি থেকে যদি কারোর সংসার চলে, তাহলে সেই জায়গায় তার রুটি রুজির প্রশ্ন এসে দাঁড়ায় রাজনীতিতে থাকতে গেলে, এবং প্রশ্রয় দিতে হয়। নইলে সব রাজ্যের সব সরকারই চাইলে 1 মিনিটে এই দস্যু দমন করতে পারে এবং শিষ্টের পালন করতে পারে। কিন্তু আমরা যারা তথাকথিত ভদ্রলোক, শিক্ষিত সমাজ, তারা কোনোদিনই ভোটের ময়দানে যাব না বুথ ক্যাপচারিং করতে, ছাপ্পা ভোট দিতে, রিগিং করতে, কাউকে শাসাতে, ধমকাতে, চমকাতে। আর ভোট জিততে গেলে এটা হচ্ছে মেজর কম্পোনেন্ট, যে দল যখন যেখানে ক্ষমতায় থেকেছে। কোন দল এই পাপ থেকে দূরে সরতে পারবে না, তার ইতিহাস আপনি যদি অনুসন্ধান করেন। এই জায়গা থেকে সাধারণ শিক্ষিত মানুষরা যত বেশি করে রাজনীতিতে সক্রিয় না হলেও সচেতন হবে এবং রাজনীতিটা তার কি কাজে লাগছে সেটা বুঝে ভোট দিতে যাবে, এবং রাজনীতিতে কি তার অংশীদারিত্ব সেটা যেদিন থেকে বুঝে এই রাজনৈতিক দলগুলোকে বলতে পারবে থ্যাংক ইউ ভেরি মাচ, সেদিন কিন্তু যখন রুটি রুজির পেশা থাকবে না নেতাদের, তখন থেকে রাজনীতির শুদ্ধায়ন শুরু হবে। নইলে সমস্ত দলে এই প্যারোলে বেরোনো, জামিনে বেরোনো বা সাজাপ্রাপ্ত বা জেল থেকে দলের মাথায় নয় দলে ঢুকে বসে আছে, তাদের কোনো দল কোনো দিন বার করেনি। তার কারণ হচ্ছে ভোট মেশিনারি। শিক্ষিত সমাজ কোনোদিন ভোট মেশিনারি হয়ে কোনো দলের কাজে লাগেনি। সেই জন্য শিক্ষিত সমাজকেও রাজনীতির কারবারিদের কোনোদিন প্রয়োজন হয়নি। অতএব যদি আজকে দেশ বদলাতে হয়, পিকে প্রশান্ত কিশোর যে এক নতুন হিল্লোল তুলেছেন বিহারে, ঠিক দেখবেন ভোটের পরে যখন গদিটি পাওয়া হয়ে যাবেন, তিনিও সেই জলেতেই ডুব দেবেন। যেরকম ভাবে পশ্চিমবঙ্গেও পালা বদলের সময় বদলা নয় বদল বলে বদলের জায়গায় পুনরাবৃত্তি হচ্ছে, অনুকরণ হচ্ছে, উড়িষ্যায় হচ্ছে, কর্ণাটকে হচ্ছে। সমাধান শিক্ষিত মানুষ, দেশের নাগরিক সচেতন হবে, রাজনীতিতে সক্রিয় সচেতনভাবে অংশগ্রহণ করবে। উন্নত দেশগুলোতে যদি রাজনীতিতে দুর্বৃত্তায়ন না থাকে, তাহলে আমরাও তো 6 ট্রিলিয়ন দেশ হতে চলেছি না, কত 5 ট্রিলিয়ন ইকোনমি হতে চলেছি, উন্নত দেশ হতে চলেছি। বাকি যে কোনো ইউরোপিয়ান দেশ, আপনি জাপানে কল্পনা করতে পারবেন, আপনি কোন নরওয়েতে, স্ক্যান্ডিনেভিয়ান, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড, এই সমস্ত দেশের রাজনীতিতে এই দুর্বৃত্তায়ন আপনি কল্পনা করতে পারবেন? সে দেশে গণতন্ত্র নেই, সে দেশে নির্বাচন হয় না, সে দেশে নির্বাচনও হয়, সে দেশেও গণতন্ত্র রয়েছে, কিন্তু সে দেশের মানুষকে ভয় পায় সরকার। আর সব থেকে বড় কথা হচ্ছে সে দেশের মানুষ কিন্তু দিনে রাতে রাস্তায় নেমে সরকারকে হেলিয়ে দিতে পারে। তারা ভাতাজীবী নয়, তারা লাডলি বাহেন যোজনা বা লক্ষ্মীর ভান্ডার বা ওই রাহুল গান্ধী বলেছিলেন আসলে 8,500 করে দেবো, তার মুখাপেক্ষী নয়। তারা স্বয়ং সম্পূর্ণ তারা সরকারকে হিলিয়ে দিতে এক রাত্রিরে রাস্তায় রাজপথে নামতে জানে। তারা ওই টিকিটা বেঁধে দেয়নি কোনো দলের কাছে, কিন্তু আমাদের প্রত্যেকে কোনো না কোনো ভাবে টিকিটা বেঁধে দিয়েছি কোনো না কোনো রাজনৈতিক দলের কাছে। সেই জন্য যা জাপান পারে, ইংল্যান্ড পারে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলো পারে, নেদারল্যান্ড পারে, জার্মানি পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে আমরা রাজনীতির ওপর নির্ভর করে আমাদের রুটি রুজি কামাতে, আমাদের পেট চালাতে শিখেছি। আর রাজনৈতিক দলগুলো আমাদের সামনে দুটুকরো করে রুটি ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের দাসত্ব, আমাদের আনুগত্যটাকে কিনে নিয়েছে, যার জন্য আজকে আমাদের দেশের এই দুর্বৃত্তায়ন রাজনীতিতে অতি স্বাভাবিক, অতি সহজ, এবং এটাই হচ্ছে মানে মেনে নেওয়া, মানে কি বলবো, এটাই ভবিতব্য আমাদের জন্য। এর থেকে পরিত্রাণ পাওয়ার আপাতত কোনো উপায় নেই। রাজনীতি যতদিন, এই নরেন্দ্র দামোদর দাস মোদীও তো বলেছিলেন ক্ষমতায় এসে তিনি প্রথমে পলিটিক্স থেকে যারাই কনভিক্টেড বা যাদের নামেই মামলা আছে তাদের আগে ক্যান্ডিডেচার কাটবে, তাদের পার্লামেন্ট থেকে দূর করে দেবে।
চোদ্দই ক্ষমতার আশা আগে বলেছিল, এখন তার দলে দেখুন কত অভিযুক্ত এবং কত সাজাপ্রাপ্ত আসামি তার দলে বসে আছে। তিনি কাউকে বার করেননি, স্বপ্ন দেখিয়েছিলেন যে তিনি রাজনীতির শুদ্ধায়ন করবেন এবং রাজনীতি থেকে দস্যুদের দুর্বৃত্তায়ন দূর করবেন। তিনি প্রমিস করে ভোটে জিতে এসেছেন, কিন্তু সেটা পালন করেনি। আমাদের রাজ্যেও এরকম অনেক প্রমিসেস হয়েছে, সেই বদল আমরা পাইনি। বাকি রাজ্যে স্বপ্ন দেখাচ্ছে এরা, স্বপ্নের ফেরিওয়ালারা, আর আমরা বেওকুফ জনগণ বারবার ধোঁকা খাচ্ছি কোনো না কোনো না, রাজনৈতিক দলের হাতে। আমি তো বলছি জয়দেব বাবু, আমি একটা বিষয় সত্যি খুব অবাক হয়েছি যে বিহারের মতো একটি জায়গাতে যেখানে 25-এ নির্বাচন রয়েছে এবং 25-এ নির্বাচনের আগে এটা ওয়ান কাইন্ড অফ সম্পূর্ণভাবে বিজেপির এগেনস্টের একটি খবর, এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রিয়ন্তীতি তো তাও অন্তত সাহসিকতার সঙ্গে এসছেন তার বক্তব্যটা রাখতে। তৃণমূল কংগ্রেস কেন এলেন না আমি বুঝতে পারলাম না। তৃণমূল কংগ্রেস আজ আলোচনাতেই আসলেন না, বিহারের আলোচনায় তৃণমূল কংগ্রেস আসছে না, ভেবেই অবাক হয়ে গেল। 21শে জুলাই নিয়ে পশ্চিমবঙ্গের ব্যাপার নিয়ে বলবেন, এনারা তো জাতীয় দলে আসতে হবে, আর উনি তো এত আঞ্চলিক দল অত বাসে। রঞ্জনদা, কথা আমি আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেসের একটা ভয় কাজ করছে, যেখানে দাঁড়িয়ে বিজেপির মতো আরো বেশ কিছু দল তারা রয়েছে, সেখানে দাঁড়িয়ে তাদের প্রতি মুহূর্তে রাজ্যে দুর্নীতি, রাজ্যে সমস্ত ধর্ষণ, বিভিন্ন রকমের নেতাদের কর্মকাণ্ডের উত্তর দিতে হচ্ছে। তারা না মানে হতভম্ব হয়ে যাচ্ছে রীতিমতন। আমি দেখেছি অনেক প্যানেলেই তাদের অনুপস্থিতি থাকে। এটা আসলেই ওদের এক তো লবির ব্যাপার থাকে, ওদের অফিসিয়াল আনঅফিসিয়াল বা এবি অফিস, এইসব অফিসের ব্যাপারগুলো থাকে, যেগুলো আমি জানতে পারলাম যে কে পাঠাবে আজকে। তৃণমূল কংগ্রেস পাঠাবে না, এবির অফিস পাঠাবে। আর তারপরে হচ্ছে কি বিষয় আছে সেটাও জেনে নেয়। যদি বিষয় দেখে যায় ওদের বিরুদ্ধে যাচ্ছে, তখন সেখানে আর প্রেজেন্ট রাখতে পারছে না। বিহারের ক্ষেত্রে কি বিরুদ্ধে যাচ্ছে? এটা বিহারের ক্ষেত্রে প্রসঙ্গ কি আছে আমি জানি না। আপাতত এই ডিম ভাত দিবস টিবস কি সব চলছে রাস্তাঘাট জুড়ে, মানে মানুষের যাতায়াতের জন্য একটা বাজে। না, ট্রাইব টিভি থেকে হয়তো তৃণমূলকে চোখাচোখা প্রশ্ন করা হয়। চারিদিকে বিল্ডিং গাছ আমি কিছু দেখতে পাচ্ছি, চারিদিকে উন্নয়ন দেখতে পাচ্ছি। এত চোখাচোখা প্রশ্ন করলে, বিব্রত করলে আর প্যানেলিস্ট দেখতে পাচ্ছি না আমি, এত উন্নয়ন দেখতে পাচ্ছি চারিদিকে, আমি গাছপালা দেখতে পাচ্ছি না। সেটা আমরা বিজেপিকেও তো প্রশ্ন করি, শুধু উন্নয়ন দেখতে পাচ্ছি। আমি সন্দীপবাদী, বিজেপি কি পশ্চিমবঙ্গের শাসক দল? হ্যাঁ তাই তো, হ্যাঁ এটা সত্যি কথা, ঠিক। সন্দীপবাদী, হ্যাঁ প্রশ্নটা বলুন। প্রশ্নটা হচ্ছে এটাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে বারংবার যে ছবিগুলো ধরা পড়ছে বিহারের বুকে, একটা বিষয় কিন্তু এটা কিন্তু প্রথমবার নয়, বিহারে ক্রমাগত যত নির্বাচন আসছে তত এই জিনিসগুলো বেড়েই চলেছে। হ্যাঁ মানে একটু বেড়ে চলেছে, তাদের অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ার কিছু নেই। ইলেকশন আসলে না, অবাক হওয়ার কিছু, ইলেকশন আসলে বিহারে এরকম একটি গুন্ডার পেরোল হয়ে যায়, হরিয়ানাতে ইলেকশন আসার আগে রাম রহিমের পেরোল হয়ে যাচ্ছে। এবার এর যদি হার্নিয়ার পাইলসের অপারেশন হয়, পাইলসের অপারেশনের জন্য যদি পেরোল পায়, রাম রহিম কোন জায়গার পাইলসের অপারেশনের জন্য পেরোল পেয়েছিল সে তো জানতে হবে। তারপরে গুজরাটে ইলেকশনের আগে যারা ধর্ষকরা, বিলকিস বানোর ধর্ষকরা, হঠাৎ করে কোন জাদু বলে ওরা মুক্ত হয়ে যায় 11-12 জন না 13 জন, তাদেরকে পরে আবার কেস করে আবার ঢোকানো হয়, সেটা আলাদা ব্যাপার। গুজরাট সরকারকে জিজ্ঞেস করা হয় কোন ভিত্তিতে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড থাকা সত্ত্বেও, গুজরাট সরকারকে জিজ্ঞেস করা হয়, গুজরাট হাইকোর্টকে জিজ্ঞেস করা হয়, প্রশ্নের মুখে পড়তে হয় তাদেরকে। তো জানি না, মানে বিজেপি মানে প্রিয়ন্তী দেবী বলছেন যে উনি মনে করেন না রাজনীতির সাথে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত, আবার বলছেন উনি মনে করেন রাজনীতির সাথে খুন খারাপে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত। উনি অনেক কিছুই মনে করেন, উনি অনেক কিছুই মনে করতে পারে না। উনি গো হত্যনকারী, একদা গো হত্যনকারী শুভেন্দু অধিকারীকেও এখন উনি মনে করছেন উনার নেতা। উনার মনে হওয়া দিয়ে কিছু আসে যায় না। প্রশ্নটা হচ্ছে একটা জায়গাতে সে যদি কংগ্রেসের যদি কেউ হয়ে থাকে বা সাধারণ নাগরিক, ছেড়ে দিন রাজনীতি ছেড়ে দিন প্রিয়ন্তী দেবী, একজন সাধারণ নাগরিকের হাতে, একটা গুন্ডার হাতে কিভাবে অস্ত্র চলে আসে এত ইজিলি? সেই ইজি অ্যাক্সেসটা কি আমাদের? প্রশ্নটা সেখানে। সে পশ্চিমবাংলার মাটিতেই হোক, সে বিহারের মাটিতেই হোক, সে যদি ঝাড়খণ্ডের মাটিতে হয় সেটাও আমরা জিজ্ঞেস করবো, কিন্তু কিভাবে চলে আসে? ওই অ্যাক্সেসটা কোথায়? ওই পিন পয়েন্টটা কোথায়? ওই কিং পিনটা কোথায়? এটা তো আমাদেরকে আজকে জানতে হবেই। এবং এই দুটি রাজ্যে যারা সরকারে আছে আমরা তাদেরকে জিজ্ঞেস করবো। মাননীয় তৃণমূলের রাজ্যে শাসনে পশ্চিমবাংলায় মাননীয় স্বীকার করে নিয়েছেন, উনি জানেন কারা কারা বোমা বাঁধে। এবার তাহলে বিজেপির জোটে যারা নীতিশ বাবুরা আছেন, বিজেপির যে রাজ্যে জোটে আছে, ওনারাও স্বীকার করে নিন যে প্রশাসনিক ভাবে ওনারা কাজ করতে অক্ষম। আমাদের কথা হচ্ছে পশ্চিম বাংলায় যেভাবে অনলাইন বোমা অর্ডার করা হয়, এখানে যদি প্রশাসন অক্ষম হয়, তাহলে বিহারের মধ্যে বিজেপি চালিত প্রশাসন অক্ষম, এবং এটা স্বীকার করতে হবে আজকে।
আমি একবার টাইমিংগুলো দেখাবো। আজ কিছুক্ষণ আগে যে ঘটনাগুলো সমস্ত ভারত দেখেছে, যে বিহারে এই রকম রোমহর্ষক ঘটনা, তার একটা টাইমিং রয়েছে। কিভাবে কি ঘটনা ঘটলো তার একটি সম্যক ধারণা আপনারা পাবেন। দেখুন, 20 মিনিটের মধ্যে গ্যাংস্টার চন্দনের হত্যা। সকাল ঠিক 7:06। প্রথম অবস্থায় খবরপ্রাপ্তি প্রথমে সকাল ঠিক 6:57, 7টার সময় অপরাধীরা পারস হাসপাতালে প্রবেশ করে। তারপরে ধীরে ধীরে টাইম এগোতে থাকে। 7:10 নাগাদ হাসপাতালের ভেতরে হাঁটাচলা করছিল দুষ্কৃতীরা, অর্থাৎ তারা একেবারে স্বাভাবিকভাবে হাঁটাচলা করছিল। হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই জানতে পারলেন না। তারা 7:15-তে হাসপাতালে প্রবেশ করে। তা ঠিক 2 মিনিট পরে 7:17-তে হাসপাতালের দ্বিতীয় তলায় তারা পৌঁছে যায় এবং তাদের প্রত্যেকের কাছে আর্মস ছিল। এটাই অত্যন্ত অদ্ভুত লাগছে। 7:18 চন্দনের ওয়ার্ডে তারা প্রবেশ করে যাচ্ছে। তারপরেই যে ছবিটা আপনারা জানেন, এক এক করে তারা আসছেন। 7:18 দুষ্কৃতীরা 30 সেকেন্ড পর্যন্ত তাকে গুলি করে বেরিয়ে আসে। এবং আমি যদি একবার ফুল ফ্রেমটা একবার দেখাই আপনাদেরকে, সেই মুহূর্তে ছবিটা একবার দেখাবো, কিন্তু তার আগে 7:20 দুষ্কৃতীরা হাসপাতাল থেকে নেমে এসে বাইকে করে পালিয়ে যায়। অর্থাৎ 7:18-তে যে ঘটনা ঘটলো, 2 মিনিটের মধ্যে তারা ঠিক খুব স্বাভাবিকভাবে 2 মিনিটের মধ্যে তারা হাসপাতাল থেকে নেমে এসে বাইকে করে পালিয়েও যায়, কিন্তু পুলিশ ধরতে পারেনি এখনো পর্যন্ত। একবার ছবিটা ভালো করে দেখুন। তারা আসছেন, সিসিটিভি ফুটেজে যতদূর দেখা যাচ্ছে সেই হিসেবে 5 জন মানুষ আছেন। তার কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় তারা আসছেন। দেখুন খেয়াল করে, সাদা জামার যে ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন, নীল প্যান্ট পরে রয়েছেন, তিনি সরাসরি রিভলভার বের করলেন কোমর থেকে এবং লক করলেন। লক করবার পরেই 209 নম্বর রুমে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করেই ফার্স্ট সে ফায়ারিং করে এবং তারপরে দেখুন 4 নম্বর যে ব্যক্তি, সে 3 নম্বরকে একটু ঠেলা দিয়েই সেখান থেকে সরাসরি প্রবেশ করে গেলেন। অর্থাৎ 5 নম্বর ব্যক্তি তখনও মোবাইলে সরাসরি সেই রিভলভার কোমর থেকে বের করছেন। একের পর এক তারা প্রত্যেকে ঢুকলেন। যদি আপনারা কাউন্ট করেন, দেখুন প্রত্যেকে খুব অল্প সময়ের মধ্যেই গুলি করলেন এবং দেখুন তারপরেই তারা এক এক করে 5-4-3-2, আমি বলছি 5-4-3-2 কেন, তার কারণ 1 নম্বর ব্যক্তির অবস্থানটা আপনারা বুঝতে পারবেন। দেখুন 5-4-3-2 করে তারা প্রত্যেকে দেখুন এক এক করে দৌড় দিচ্ছেন। দেখুন দৌড় দিচ্ছেন এবং প্রত্যেকে দৌড় দিলেন এবং লাস্ট যে ব্যক্তি যিনি প্রথমে ঢুকেছিলেন তিনি সম্ভবত মৃত্যু নিশ্চিত করে তারপর সেখান থেকে বেরিয়েছেন। তার কারণ তার অনেকটা সময় লেগেছিল। দেখুন সেখানে মিনিমাম 5 থেকে 7 সেকেন্ডের মিনিমাম একটা টাইম ফ্রেম রয়েছে। এই গ্যাপে 1 নম্বর ব্যক্তি অত্যন্ত ঠান্ডা মাথায় হাঁটতে হাঁটতে তারা একেবারে ফিল্মি স্টাইলে তিনি বেরিয়ে গেলেন, যেন মনে হচ্ছে আমরা কোনো সিনেমার প্লট দেখছি। কিন্তু এটা সিনেমার প্লট নয়, এটা একেবারে রিয়েল ঘটনা, বাস্তবে এই ঘটনা ঘটেছে। এবং পাশের দুটো ক্যাবিন যদি আপনারা দেখেন, দেখবেন 2 জন ব্যক্তি উকিও মেরেছেন। অর্থাৎ তারা দেখতে পেয়েছেন, তারা প্রত্যক্ষদর্শী যে কারা কারা এসছিলেন। মূলত অন্তত 1 থেকে 2 জন তো তারা দেখতেই পারতেন। অর্থাৎ পুলিশ প্রশাসন যদি চায়, যে কোনো এই 2 জন ব্যক্তি যাদেরকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, যারা ওই কেবিন থেকে বেরোচ্ছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে পরেই খুব সহজেই তাদের অবস্থান অবধি পৌঁছে যাওয়া যায়। তার কারণ তাদের কাছে 2 রকম প্ল্যাটফর্ম রয়েছে। এক সিসিটিভি ফুটেজ উইথ যারা এই 2 জন কেবিন থেকে তারা দেখছিলেন, তাদের 2 জনকে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসতে পারে। কিন্তু আমার প্রশ্ন স্পেসিফিক হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিল? সত্যি কি এইভাবে একটি হাসপাতালে তার পরিবার পরিজন ছাড়া, কোনো রকম আইডেন্টিটি প্রুফ ছাড়া এভাবে 5 জন ঢুকে যেতে পারে? এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। তার কারণ যে কোনো সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে নর্মাল হাসপাতালের ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের সঙ্গে কেউ দেখা করতে যায়, তার আগে তাকে অনেকগুলো স্টেপ, অনেকগুলো পদক্ষেপ পরিক্রম করে তারপর সেখানে পৌঁছতে হয়। এই ছবি কি করে ধরা পড়তে পারে? আমি অবশ্যই সন্দীপবাদীর কাছে যাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে মাননীয় ইন্দ্রজিৎ মজুমদার জুড়ে গিয়েছেন, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করে। ইন্দ্রজিৎ বাবু, আপনাকে স্বাগত টাইপ টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি তো ভাবছিলাম তৃণমূল সমর্থক বোধহয় আজ পাবোই না। আমি সন্দীপবাদীর কাছে যাবো। সন্দীপবাদী, ভিজিটিং আওয়ার হয়ে থাকে তাহলে ওই লবিতে সেখানে আরো অন্যান্য যারা টেবিলে যারা পেশেন্টরা আছে, সেই পেশেন্ট পার্টিদের থাকার কথা, আসা যাওয়া করার কথা, নার্সদের থাকার কথা, ট্রলি বয়দের থাকার কথা, সেখানে কেউ নেই, পুরো প্যাসেজ ফাঁকা। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যদি ভিজিটিং আওয়ার না থাকে তাহলে ভিজিটিং আওয়ারও একজনের জন্য একটাই কার্ড, একজনের জন্য একটাই কার্ড, একটা কার্ডে একজন যেতে পারে। সেখানে 5 জন কি করে ঢুকলো? আর যদি ভিজিটিং আওয়ার না থাকে তাহলেই বা ঢুকলো কি করে? ভিজিটিং আওয়ার ছাড়া পেশেন্টের সাথে দেখা করতে যাওয়া যায় না। তার মানে আপনি বারবার হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানতো না। তার মানে ডাল মে কুছ কালা নেই, এন্টায়ার ডাল ইজ কালা। প্রত্যেক কিছু জানতো, সেজন্য ইজি অ্যাক্সেসটা পেয়েছে। এদের হাতে বন্দুক, ইজি অ্যাক্সেস পেয়েছে কোথাও থেকে,
এবং এরা এই হাসপাতালে ইজি অ্যাক্সেস পেয়েছে, যেটা দেখার কথা ছিল প্রশাসনের জঙ্গল মুক্ত বিহার বানানোর, জঙ্গলরাজ মুক্ত বিহার বানানোর। কিন্তু তারপরেও বলবো যে এই যারা দাবি করে বিহার হচ্ছে এখন জঙ্গলরাজ মুক্ত, তাদের মুখে ঝামা গেছে, এরা এসে আজকে খুনটা করে দিয়ে চলে যায়। আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে আসবো। ইন্দ্রজিৎ বাবু, একটা বিষয় বারংবার আমরা সামনে দেখতে পাই যে শুধুমাত্র বিহার নয়, আমি বাংলা আর বিহারটাকে একটু লিঙ্ক করে একটা বিষয় জানতে চাইবো। তা হলো বাংলার অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে যদি কোনো খুন হয় তাহলে সেটার সঙ্গে বিহারের যোগ পাওয়া যায়। আমি বলছি বিহারের যে ঘটনাটি ঘটলো তাদের সঙ্গে এক তো বিধানসভা নির্বাচন আসছে, 25শে নভেম্বরে বিধানসভা নির্বাচন রয়েছে বিহারের ক্ষেত্রে, বাংলায়ও নির্বাচন আছে, 26-এর হয়তো অ্যানাউন্স হয়েও যাবে। তো আমার প্রশ্ন হচ্ছে এই বিহার থেকে এই দুষ্কৃতীরা বাংলায় যে প্রবেশ করবে না, এই যে একচ্ছত্র অধিকার দিনের পর দিন বিহারের কিছু কিছু দুষ্কৃতীদের পক্ষ থেকে দেখা যাচ্ছে, সে বিষয়ে কি বলবেন? দেখুন, বিহার থেকে যে প্রবেশ করছে এটা সত্যি তো। বিহার থেকে আমরা সুবোধ সিংকে দেখেছি, আমাদের বেলঘরিয়ায় আগরপাড়া যে ঘটনা ঘটেছিল, গুলি চালিয়েছিল নির্মমভাবে। যাই হোক, অজয় মণ্ডলের কেসটা আমরা দেখেছি, আমাদের ব্যারাকপুরেরই বাড়ি তার, তিনি একজন বড় ব্যবসায়ী, তাকে ওইভাবে গুলি করা হলো এবং তাকে এক্সটর্শন জন্য মানি চাওয়া হলো, মানে টাকা চাওয়া হয়েছিল তোলাবাজির জন্য। যাই হোক, সেটা মামলা পরবর্তীকালে চলছে কোর্টে। সুবোধ সিংকে অলরেডি রিমান্ডে আনা হয়েছিল বেগুসরাই থেকে। এইভাবে আমরা অনেকগুলো যুগই দেখেছি এবং 11টা ডাকাতির মামলা রয়েছে সুবোধ সিংয়ের, কিন্তু সেটা হচ্ছে বিহার যুগ, এটা ঠিকই। কিন্তু বিহারে যে আজকে যারা বলেছিল জঙ্গলরাজ শেষ করবে, তাদের কি হলো? শুধুমাত্র এনডিএ জামানাতে এখনো পর্যন্ত যা পরিসংখ্যান আছে 65,000-এর ওপর খুন হয়ে গেছে শুধু বিহারে এনডিএ শাসনকালে। সুতরাং এবং সহিংস অপরাধের ক্ষেত্রে বিহার এখন 3য় স্থান দখল করে নিয়েছে এবং রাজ্যটি ভারতবর্ষের কাছে গর্বের জায়গায় নিয়ে গেছে, তা এনসিআরবি রিপোর্টে বলা হচ্ছে। সুতরাং যারা এই লাফায় যেই বলে পশ্চিমবঙ্গে এই হয়েছে সেই হয়েছে, তারা একটু নিজেদের শাসনকালটা একটু চেয়ে দেখুন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে নিজের ঘরটাকে আগে সামলা, যে রাজ্যগুলোর পরিস্থিতি, তাদের কেন্দ্রীয় পরিসংখ্যান কি বলছে সেটা আগে দেখুন, তারপরে কথা বলুন। সুতরাং এই ধরনের ঘটনা সত্যি মানে সাংঘাতিক ব্যাপার একটা, যা দেখলাম সত্যি মানে বিশেষ করে যে ক্রাইম কোন জায়গায় পৌঁছেছে এটা সত্যি। যেমন ওদের এনডিএর অংশীদার চিরাগ পাসওয়ান কেন্দ্রীয় মন্ত্রী, তিনি তো এই ক্রাইম রেকর্ড দেখে ভয় পেয়ে গেছেন, কিন্তু অলরেডি কালকে এক্স হ্যান্ডেলে টুইট করেছেন, দেখতে বলুন কি লিখেছে। সেখানে তাদের লোকেরাই তো বলছে এই পরিস্থিতি। সুতরাং বিহারের যা পরিস্থিতি, এই 25শে নভেম্বর ভোট, তার আরো ঘটনা শুনে নিন। এই শুধু 7 দিনে, এই 7 দিনের মধ্যে কতজন খুন হয়েছে জানেন? 13 জন। তার মধ্যে মানে অধ্যাপক থেকে শুরু করে, আইনজ্ঞ থেকে শুরু করে, সরকারি প্রশাসনিক কর্তা থেকে শুরু করে, রিপোর্টগুলো ওই বিজেপির যে বসে আছে তাদেরকে একটু দেখতে বলুন যে রিপোর্টগুলো কি অবস্থা, যে তাদের শাসনকালে কি পরিস্থিতি হয়েছে। তারা তো বাংলায় এত মানে একটা কিছু বাংলায় বসে আছি, চারিদিকে শুধু বাংলা দেখতে পাচ্ছি যে এই সপ্তাহে কত ধর্ষণ হয়েছে। বাংলায় দেখে কি করেছো তোমরা আগে বিহারটা দেখো, যেসব রাজ্যে ক্ষমতা রয়েছে সেইগুলো দেখো, সেগুলোর কি পরিস্থিতি। আমি কখনো আমার জীবনে কখনো আমি বিহারে যাইনি, জানেন তো? হিন্দুদেরই তো মন্দিরে ঢুকতে দিচ্ছ না, খবর জানো? এগুলো তো আমার জীবনে আমি কখনো বিহারে যাইনি। আপনি গিয়েছেন? আমি না, তুমি রাজনীতি করছি, একটু জেনে রাখো যে তোমরা হিন্দুত্বের ধ্বজা করছো, হিন্দুদের আপনারা না চার দেওয়ালের মধ্যে বসে অনেক কথা বলেন, আপনারা নিজের বাড়িটাকে দেখতে পান না। পশ্চিমবঙ্গটাকে কোন পরিস্থিতিতে নিয়ে গেছেন সেটা একবার ভাবুন, বিহার নিয়ে পরে আলোচনা করবেন। উনি আবার বিহারে যাবেন না, কালকে তো আবার উনি আবার বিহারে যাবেন। বিহারে গিয়ে কি করবেন? বিহারে গিয়ে এই দৃশ্য পট পরিবর্তন করতে পারবেন? অবশ্যই না, আরো বেড়ে যাবে। কালকে তো আবার এখানে সভা করে তিনি আবার এতে চলে যাবেন। যাই হোক, তিনি আবার বলুন, যেখানে নির্বাচন আছে চিলের মতো ঘুরে ঘুরে বেড়াবেন। বুঝতে পেরেছি। আসলে আগামীকাল প্রধানমন্ত্রী যে আসছেন দুর্গাপুরে, সেটা নিয়ে তৃণমূলের একটা ফার্স্টেশন কাজ করছে। আর বিহার আমি প্রথমেই আসি, বা আসামি তার মৃত্যু আমরা কখনোই এটা আশা করতে পারি না তাকে ফুলচন্দন পরিয়ে মৃত্যু হবে। তার কারা তাকে মারলো তদন্ত হওয়ার জন্য অপেক্ষা করা দরকার। আমরা চাইলেই যে কোনো বিষয়ে মন্তব্য করতে পারি, কিন্তু আমাদের মন্তব্য আসলে এমন এমন জায়গায় করা উচিত। হয় কি বিহার নিয়ে আজকে ইন্দ্রজিৎ বাবুরা, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, বিহার নিয়ে আজকে লেগে পড়েছে। বিষয়টা বাংলার ক্ষেত্রে কেন নয়? বাংলার ক্ষেত্রে আপনারা মুখে মেরে থাকেন কেন? কেন বলেন না বাংলাকে নিয়ে? আজকে কলেজে ঘটনা ঘটে যাওয়ার পরে 9 মাসের মধ্যে আবার একটি কলেজে একই ঘটনা কি করে ঘটে? তাও তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতারা, এবং তার মধ্যেও কসবা কাণ্ডে আছে তা নয়,
কোনো অসুখ নেই, প্রতিদিন খবরের তাদেরকেও তো কাগজে আমি তোমরা দেখতে ছাড়ছো পাচ্ছি না। তাহলে প্রতিদিন কি তোমরা আইন সামলাবে? আর একটা তো জঙ্গলের রাজ হয়ে গেছে বিহার, সে তো আমরা দেখতেই পাচ্ছি, এবং আগেও দেখেছি, এখনো দেখছি, এবং আগামী দিনে প্রিয়ন্তীদি আমাকে একটা বিষয় আমি প্রিয়ন্তীদি আমি একটা শুধু প্রশ্ন করতে চাইবো, তা হলো নীতিশ কুমার আমি ধরে নিলাম ফেল করছে, নীতিশ কুমার পারছে না, আমি বলছি এনডিএ শরিক দল এইসব থেকে যদি সরে গিয়ে বিজেপি একা লড়াই করতে পারে না? আমার অঞ্জনদা, আমার এখানে একটু বিশ্লেষণাত্মক ভাবে বলার আছে যে বিহারের রাজনীতিটা আমাদের বুঝতে হবে। পশ্চিমবঙ্গের মতন 1, 2, 3টি রাজনৈতিক দল সেখানে কাজ করে না, সেখানে একাধিক আঞ্চলিক মানে জনগোষ্ঠী যতগুলো আছে ততগুলো রাজনৈতিক দল সেখানে আছে, নতুন রাজনৈতিক দলও সেখানে রাজনীতি নিয়ে পড়াশোনা করো, আগে এই ক্যালকুলেশনটা আমাকে বুঝতে হবে যে এখানে কতগুলো রাজনৈতিক দল কাজ করছে এবং তাদের উদ্দেশ্য তারা কিভাবে যোগ করে আছে। ঠিক আছে, তাকে তার বক্তব্যটা রাখতে দিন, বলতে দিন। জানে না তাকে তোমরা চ্যানেলে এনে বিজেপির মুখপাত্র হয়ে বসিয়ে রেখেছে, এর থেকে লজ্জাজনক আপনি কিছু বলুন, বলার মনে আপনি বলুন, আপনাদের স্বভাব এটা। আমি আবারও বলছি, বলতে দিন প্লিজ। কোনো একটা উত্তর না না ইন্দ্রজিৎ বাবু প্লিজ এইভাবে করুন, কোনো একটা উত্তর বি আ জেন্টলম্যান, ডোন্ট ডু ইট প্লিজ, বলতে দিন। না, এটা কি কোনো উত্তর হলে এটা না, প্লিজ এটা রাজনীতি প্লিজ হয় না। ডোন্ট ডু ইন্দ্রজিৎ বাবু, আপনি বয়সে অনেক বড়, একটু ভাষা ব্যবহারটা প্লিজ শিখে ইন্দ্রজিৎ আসুন। বাবু, ইন্দ্রজিৎ বাবু প্লিজ বলতে দিন। রাজনৈতিক কথা বলতে হয়, ভাষাবোধটাও শেখায় না আপনাদেরকে? আসলে আপনার দলই না, তুমি তো কিছু জানো না গো, নইলে এই কথা বলো কি করে? না প্লিজ ইন্দ্রজিৎ বাবু প্লিজ বলতে দিন। সব চিনে বসে এভাবে আছেন, করলে পরে কেউ শুনতে পাচ্ছে না, তার বক্তব্যটা রাখতে দিন। প্লিজ বলতে দিন, আপনাদের ক্ষেত্রেও যখন কিছু হয় আমরা কিন্তু বলতে দিই, ডোন্ট ডু ইট, বলতে দিন। ইন্দ্রজিৎ বাবু প্লিজ বলতে দিন, সুযোগ দিন প্লিজ। ছেলেগুলোকে আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ বলে তাদেরকে আমরা বলতে পারি না, কারণ কোনো সাধারণ মানুষের কাছে এতগুলো অস্ত্র, প্রতিটা মানুষের কাছে এতগুলো অস্ত্র থাকা সম্ভব নয়। সুতরাং সাধারণ মানুষ বলে সন্দীপাদি বলেছিলেন, সেটা আখ্যা দেওয়া উচিত নয়, কারণ কোনো সাধারণ মানুষের কাছে এই অস্ত্রগুলো থাকা সম্ভব নয়। এবং এদের পেছনে কারা কাজ করছে, এখানে বিরোধীদের যেহেতু নির্বাচন সামনে এসে গেছে, সেহেতু একটা ফ্যাক্টর কাজ করছে যে নির্বাচনের আগে এরকম এই ধরনের ঘটনা বিরোধীরাও ঘটাতে পারে, বা সত্যি রাজনৈতিক যোগ আছে কিনা সেটাও জানা উচিত। আমি বারবার আমি বলছি প্রিয়ন্তীদি, যদি এখানে রাজনৈতিক আমি বলছি যদি রাজনৈতিক যোগ যদি 1% থেকে থাকে, যদি বিরোধী শিবিরও এটা করছে, আমি সব বলছি, আমি বলতে চাইছি যে যদি বিরোধী শিবিরও এটা করে থাকে, এটা ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন, প্রশাসনের প্রশ্ন, তাহলে সেক্ষেত্রে নীতিশ কুমার কি করছে? যেভাবে আজকে যেভাবে দেখানো হলো যে এইজিডির যে বক্তব্য আমরা শুনলাম, যেটা দেখানো হলো, আমি নিজেও একবার দেখেছি, এটা অত্যন্ত দুঃখজনক যে একজন প্রশাসনিক অধিকর্তা, একজন সিনিয়র লেভেলের প্রশাসনিক অধিকর্তার বক্তব্য এটা হওয়া উচিত নয়, তিনি যেভাবে বক্তব্য রেখেছেন। এবং আমি মনে করি যে তুরন্ত এইসব ঘটনাকে মানে একদম স্পেশাল নজরে দেখে তদন্ত হয়ে যারা দোষী তাদেরকে ধরা উচিত, এবং এর সাথে কার যোগসূত্র রয়েছে এটা ধরা উচিত, ইমিডিয়েট এটা করা উচিত। সন্দীপাদি, মানে আমি প্রিয়ন্তী দেবীকে সাধুবাদ জানাই যে প্রিয়ন্তী দেবী মনে করেন যে এডিজির এই কথা বলা উচিত হয়নি। প্রিয়ন্তী দেবী মনে করেন যে এরকম কেসগুলোকে ধরে বেঁধে একদম মনে করাটা স্বাভাবিক, কারণ এখানে মন্তব্য যার যার নিজে। সন্দীপাদি আপনি বলেনি? না প্লিজ সন্দীপাদি আপনি বলুন। আমি তো কারোর কথার মাঝখানে কথা বলিনি প্রিয়ন্তী দেবী, আপনার কাছে কথা মাঝখানে। হ্যাঁ, যেটা বলছি উনি মনে করেন, কিন্তু যারা ওখানে প্রশাসনটা চালাচ্ছেন তারা মনে করেন না। কেন বলছি? কারণ প্রিয়ন্তী দেবী এখন বললেন যে আমি নাকি বলেছি সাধারণ মানুষের হাতে বন্দুক। আমি বলছি গুন্ডা ছেড়ে দিন, সাধারণ মানুষের হাতে যে বন্দুক চলে আসছে, ওরা গুন্ডাগর্দিতে চলে যাচ্ছে, আমি ওটার কথা বলছি, ওটার উৎসটা কি? কিন্তু প্রিয়ন্তী দেবী এখানে বললেন যে ওরা সাধারণ মানুষরা, ওরা গুন্ডা। মানে প্রিয়ন্তী দেবী আপনি একবার দেখে নেবেন, আপনি মন্তব্যটা করেছিলেন সাধারণ মানুষের কাছে এই যে অস্ত্রগুলো শুনিনি, আপনি সাধারণ মানুষ না, কোনো সাধারণ মানুষের কাছে অস্ত্র থাকতে পারে না। বেশ প্রিয়ন্তীদি, আমি সন্দীপাদি বলুন। এবার বুঝতে পেরেছি প্রিয়ন্তী দেবী অন্যরা আপনার কথার মাঝখানে কেন কথা বলে। হ্যাঁ, তো যেটা বলতে চাইছি যে প্রিয়ন্তী দেবী এটা স্বীকার করে নিলেন যে ওরা সাধারণ মানুষ না, ওরা গুন্ডা। মানে প্রিয়ন্তী দেবী বাংলায় বসে জানেন যে ওরা হচ্ছে বিহারের এস্টাবলিশড গুন্ডা, যারা হাসপাতালে ঢুকে গ্যাংস্টার হিসেবে পরিচিত, খুন করে নায়কের মতন ভিলেনের মতন বেরিয়ে যাচ্ছে। আর আপনি আগে ফিক্স করুন নায়ক না ভিলেন, কোন আখ্যা দেবেন? এখনকার তো অনেক সিনেমাই দেখি যে ভিলেনদেরকেও নায়ক করা হয়, দাউদকেও নায়ক করা হয়, ছোটারাজনকেও নায়ক করা হয়। হ্যাঁ, তো ওইটা হচ্ছে দেখার ভঙ্গিমা, ওইগুলো ছেড়ে দিন। কিন্তু প্রিয়ন্তী দেবী বাংলায় বসে জানেন ওরা বিহারের গুন্ডা। সেখানকার প্রশাসন, সেখানকার লোকাল প্রশাসন, লোকাল থানা, এন্টায়ার প্রশাসন, গভর্নেন্স, পুলিশ, ওরা জানে না ওরা গুন্ডা, ওরা জানে না। প্রিয়ন্তী দেবী জেনে গেছেন, বিজেপির উনি আমি সাধুবাদ জানাচ্ছি, উনি অনেক কিছু মনে করতে পারেন। আপনি ভালো মানুষ বলে আপনি মনে করছেন সেখানে
এইগুলো বন্ধ হওয়া উচিত। কিন্তু আপনি যে পার্টি থেকে বিলং করেন এবং আপনার পার্টির যে শরিক, ওরা কিন্তু সেটা মনে করছে না প্রিয়ন্তী দেবী। এখানে আপনি বলতে পারেন যে আপনি বিজেপিটা পার্টি কি বলে থট উইথ ডিফারেন্স, কিন্তু আপনার পার্টি কিন্তু না। পার্টি উইথ ডিফারেন্স যারা বলে আদৌ তারা পার্টি উইথ ডিফারেন্স না, তারাও কিন্তু না, আমি সব মানতাম সন্দীপাদি, যদি আমি দেখতাম যে নীতিশ কুমারকে একসময় ইন্ডিয়া জোটের শরিক হিসেবে দেখা হতো না, আমি সব মেনে নিতাম। আমি একেবারে অন্তিম লগ্নে ছিলাম। এবার প্রত্যেকের কাছে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো ইন্দ্রজিৎ বাবুকে। ইন্দ্রজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখুন, প্রথমে ওরা বিহারের যে জঙ্গলরাজ সেটা অনেকদিন ধরে চলছে, এবং সত্যি কথা বলতে এই বিহারের যে গ্যাংস্টার থেকে শুরু করে ক্রাইম গুলো আমাদের এর রাজ্যে এসে এরা করছে। এই অবাঙালি এই বিহারিগুলো এসে এই আমাদের রাজ্যটাকে আজকে নিষ্ক্রিয় করছে এবং প্রচুর ক্রাইম করে যাচ্ছে। সুতরাং এই ওদের যে ভারতীয় জনতা পার্টি যে সকল রাজ্যে আছে, উত্তরপ্রদেশ থেকে গুজরাট থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে, তারা কোনো রাজ্যেই এখনো শাসন ব্যবস্থা সেই জায়গায় নিয়ে যেতে পারেনি। আর তারা দাবি করেছিল যে তারা বছরে 2 কোটি করে চাকরি দিলে 11 বছরে ক্ষমতায় আছে তাহলে 22 কোটি চাকরি হবে। আমরা পরিসংখ্যান দেখলাম যে 22 লক্ষ চাকরিও হয়নি। তাহলে ওই প্রধানমন্ত্রী আসবে আর যাবে, এতে তৃণমূলের ফ্রাস্ট্রেশনের কোনো বিষয় নেই। তৃণমূল বরং উনি এলে বরং বিজেপির ভোট আরো কমবে, এবং 2026-এ যে পরিস্থিতি এনারা তৈরি করেছেন এবং বাঙালি বিদ্বেষী যে শুরু করেছেন, বাঙালি মানুষের প্রতি যে বিদ্বেষ এবং আচরণ করছেন বিভিন্ন রাজ্যে, সেই রাজ্যে থেকে আমরা কালকে আওয়াজ তুলেছি। সুতরাং এই আওয়াজ তো আগামী দিনেও উঠবে। তা ওই বাঙালি বিদ্বেষী দলটি ওই ভোট সংখ্যায় নেমে আসবে, হয়তো 6-7টা সিট পাবে হয়তো, আমার যেটা মনে হয়। সন্দীপাদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, নীতিশ কুমার যে সময় বিজেপিকে ডাউন করেছিল 2013-তে, তারপর 2015-তে আবার কংগ্রেসের সাথে হাত মিলিয়েছিল। দেখুন, নীতিশ কুমারের কোনো ভরসা নেই, সেটা আমরাও জানি, বিজেপিও জানেন খুব ভালো করে। আমাদের প্রশ্নটা ঘুরে ফিরে কিন্তু আবার একটা জায়গাতেই দাঁড়িয়ে গেছে। যেই জিনিসটা বিহারে চলছে, এবার বলা হচ্ছে বিহার বর্ডার ক্রস করে বাংলায় ঢুকে যাচ্ছে। তাহলে যারা নাকা চেকিং গুলো আছে, নাকা চেকিং এর দায়িত্বে যারা আছে, লোকাল আইবি থেকে শুরু করে লোকাল প্রশাসন থেকে শুরু করে লোকাল পুলিশ, দুটি রাজ্যেরই, ওরা কি করছে? সেখানেও তো আবার প্রশ্নটা চলে আসছে না, যে যে মানে বিহারে বিজেপি এবং জেডিইউ, এখানে তৃণমূল সরকার, কিভাবে বাংলা ক্রস করে বাংলার বর্ডার ক্রস করে ঢুকতে পারছে ওরা? এখানে ঢুকে ওরা এখানে গা ঢাকা দিচ্ছে। আবার এটাও বলবো, যে কথাটা বারবার তৃণমূল বলছে যে বিহারে জঙ্গলরাজ চলছে, বিহারে গ্যাংস্টারকে মেরেছে। পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মেরে ফেলছে মালদাতে। যে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসকে ধর্ষণ করছে। তো এখানে কে ভালো, কে মন্দ, কে কত বড় লেভেলের গুন্ডা, কে কত বড় লেভেলের দুষ্কৃতী, সেগুলো প্রমাণ না করে একটু প্রশাসনিক দিকে নজর দিন। আমি বুঝতে পেরেছি, একেবারে অন্তিম দিকে যাচ্ছি। প্রিয়ন্তীদির কাছে আমার শুধু একটা প্রশ্ন থাকবে, তাহলে প্রিয়ন্তীদি, একটা বিষয় এডিজি যেমন বলেছেন যে ওই মরশুমের মতো করে বিষয়গুলো হয়ে থাকে মে জুন মাসে, তিনি আরও একটা দিকে আলোকপাত করেছেন, নেহাত সেই বিষয়টিকেও একেবারে ফেলে দেওয়া যায় না। তিনি বলছেন যে বর্ষার মরশুমে কাজের অভাবে অনেকে এই কাজগুলো করে থাকেন। আমি বলছি বেকারত্বও কি একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। একদম। যদি এই মন্তব্য করে থাকে, তো এই মন্তব্যের সাথে যোগসূত্র উনি কোথায় মিলিয়েছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি যে বিহারে একটা সময় অশিক্ষা, কুসংস্কার এবং নানান জিনিস জর্জরিত ছিল। আঞ্চলিক রাজনীতি, বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক দল, এই সমস্ত কিছু মিলে জর্জরিত ছিল। সেটা কিছুটা হলেও লাগু করা গেছে, এবং সবকা সাথ সবকা বিকাশের সরকার, এনডিএ জোট, তারা খুব ভালো কাজ করছে। বেকারত্ব অনেকটা দূর হয়েছে। ঘরে ঘরে আইএস আইপিএস অফিসার, বিভিন্ন র্যাঙ্কের অফিসাররা ঘরে ঘরে হচ্ছে। আমরাও জানি যে আমাদের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় এরকম বড় বড় অফিসার র্যাঙ্কের ছেলেরা যারা আছে, অফিসাররা যারা আছে, তারা সেই বিহার থেকেই আসা। সুতরাং বিহারের ডেভেলপমেন্ট বা সবকা সাথ সবকা বিকাশের কথা যদি বলি, অনেকটাই এগিয়েছে, অনেকটাই উন্নত হয়েছে, এবং আরো সময় লাগবে, যেহেতু বিহার অনেকটাই পিছিয়ে ছিল। আমরা মনে করি যে ভারতবর্ষের মধ্যে অনেকটা পিছিয়ে থাকা রাজ্যগুলোর মধ্যে বিহার যে যায় না তা নয়, বিহার অবশ্যই সেখানে ছিল এবং সেটা অনেকটা এগিয়ে এসছে। তো বাংলা আর বিহার যে যোগসাযোগ, বর্ডার অঞ্চল যদি আমরা দেখি, একে অন্যের সাথে জড়িত। সুতরাং বিহারে কোনো কিছু ঘটা মানে বাংলায় এফেক্ট করবে, এবং বাংলায় কোনো কিছু ঘটা মানে বিহারে এফেক্ট করবে, এটা খুব স্বাভাবিক। আমরা চাই না বিহারের আগামী দিনে রাজনীতি বা যে নির্বাচন আসছে তাতে এর কোনো এফেক্ট পড়ুক এবং বাংলাতেও পড়ুক, সেটা আমরা কখনোই চাই না। আমি চাইবো যে ঘটনা গতকাল ঘটেছে তার সম্পূর্ণ বিচার হোক, তদন্ত হোক, এবং যারা দোষী তাদের শাস্তি হোক। জয়দেব বাবু, বিহারে বিজেপি এবং নীতিশ কুমার দুজনেই জেডিইউ হারবে, গোহারা হারবে। জিতবে জনসুরাজ, প্রশান্ত কিশোর আর আরজেডি তেজস্বী যাদব
এবং কংগ্রেসও ভালো মতন সিট পাবে। অর্থাৎ কংগ্রেস, আরজেডি, তেজস্বী যাদব এবং প্রশান্ত কিশোর জনসুরাজ নিয়ে কি দল কি সরকার গঠন করবে না করবে, ত্রিশঙ্কু হবে, সেটা পরের ব্যাপার। কিন্তু আমি চাই যে বিজেপি এবং জেডিইউ যে মুহূর্তে বিহারে হারবে, অমিত শাহ সেই মুহূর্তে বাংলাকে পাখির চোখ করবে এবং বাংলায় এসে ঘর ভাড়া নিয়ে হোক, ঘর কিনে নিয়ে হোক থাকবে, এবং ইন্দ্রজিৎ বাবু যে কনফিডেন্সটা দেখাচ্ছে এক পেসে ম্যাচ হবে, সেটা যেন না হয়। টান টান উত্তেজনায় ভরা পুরো 2026-এর নির্বাচন হোক, আমরা প্রতিটা সন্ধ্যা বেলায় সেই নিয়ে উত্তেজিত হয়ে উঠব। আখেরে বাংলার কপালে যা আছে তা হবে, কিন্তু অমিত শাহ আসুক, টক্কর হোক সেয়ানে সেয়ানে, এবং বাংলায় যেন গরমে গরমে ভোটের খেলাটা হয়। খেলাটা এক পেসে যেন ইন্দ্রজিৎ বাবু না হয়, আর বিহার হারলেই সেটা হবে। অতএব বিহারে বিজেপির হার নিশ্চিত এবং পশ্চিমবঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর হবে। অপেক্ষায় থাকুন 26। বেশ, অপেক্ষা থাকবো। কিন্তু আপনাদের অনেক ধন্যবাদ রাইট টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো তা হলো, দেখুন একটা বিষয়, আমি শুধুমাত্র যেসব দর্শকরা সত্যি সত্যি রাইট টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে অঞ্জনের শো দেখেন, আমি তাদেরকে এই বার্তাটা দিতে চাইছি। তা হলো, আপনারা যদি সত্যি বেকারত্ব জ্বালায় ভুগছেন, তাহলে অনেক কর্মসংস্থান নিজেদের মতো করে খোঁজার চেষ্টা করুন। দয়া করে কোনো এমন অশুভ কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করবেন না, যার রেশ পরবর্তীকালে আপনাদের পরবর্তী জীবনটাকে অন্ধকার করে দেয়। আপনারা হয়তো কিছু পয়সার জন্য অনেক কিছু করতে পারেন, হয়তো এটা ভাবেন যে পরিবার সিকিওর থাকবে, নাও হতে পারে। আপনারা জেলে গেলে পরে যার ভরসায় যাচ্ছেন সে আপনার পরিবারকে নাও দেখতে পারে। দয়া করে নিজেকে গহীন অন্ধকারের গহীন অরণ্যে দয়া করে ঠেলে দেবেন না, বেরিয়ে আসুন। চেষ্টা করুন ভালো মানুষ হওয়ার, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। সবসময় রাজনীতি করলে পরেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায় এমনটা নয়, নিজেদেরকে সেফ রেখে অন্য মানুষের পাশে দাঁড়ান, এটাই বার্তা দেওয়ার চেষ্টা করব। দয়া করে কোনো রাজনৈতিক প্রভোকেশনের শিকার হবেন না। এবার দেখার বিহার বিধানসভা নির্বাচন এবং তার সঙ্গে সঙ্গে জয়দেববাবুর কথা প্রসঙ্গে সত্যিই আমাদেরকে টান টান প্যানেল শো প্রতিদিন সন্ধ্যেবেলা 6:57 করতে হয় কিনা, নাকি সাধারণ মানুষ শেষ বেলায় সঠিক পরামর্শ এবং সঠিক সাজেশন এবং তার সঙ্গে সঙ্গে সঠিক সিদ্ধান্তটা নেন। দেখার দিকে আমাদের ইন্টারেস্ট থাকলো। আপনারাও প্রতিদিন নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়, প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটিতে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।